সবার বাসর-রাত কাটে স্বামী-স্ত্রীর রোমান্টিক মুহূর্ত দিয়ে, কিন্তু এইদিকে একজন এমপি হয়েও বাসর-রাতে নিজের বউকে একটু ছুঁয়ে দিতেও পারছে না তৌফিক খান রিত। রাত 11:30টার সময় রিত নিজের রুমে এসে দেখছে তার বেয়াদব বউটা পুরো খাট দখল করে আরাম করে ঘুমাচ্ছে। গায়ে কোনো বিয়ের সাজ আছে, ফর্সা গায়ে লাল শাড়িতে একটু বেশি সুন্দর লাগছে কি মেয়েটাকে? হয়তো হ্যাঁ, এত আরাম করে ঘুমাতে দেখে হৃদের সহ্য হচ্ছে না, তাই একটু জোরে চিল্লিয়ে বলল, এই এই পিচ্চি ওঠ, খাট কি তোর বাপের টাকায় কেনা যে এত আরামায়েশে ঘুমাচ্ছিস? মায়া ধরফর করে উঠে বুকে ফু দিল। মেয়েটা একটু বেশি ভয় পেয়েছে কিনা। একটু স্বাভাবিক হয়ে মায়া মাথা তুলে তাকাতেই দেখতে পায় একজন অতি সুন্দর যুবককে। কালো প্যান্ট, কালো শার্ট, গায়ে জড়ানো শার্টের হাতা কোনো পর্যন্ত গুটানো, গায়ের রং ধবধবে সাদা। হয়তো মায়ার চাইতো একটু বেশি সুন্দর ছেলেটা। মায়া মনে মনে রাগ হলে ছেলেটাকে দেখে তার ধারণা সুন্দর শুধু মেয়েরা হবে, ছেলেরা না। হৃদের আর সহ্য হচ্ছে না মেয়েটাকে তার দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে, তাই আবার ধমক দিয়ে বলল, এই পিচ্চি, তুমি শুনতে পাও না? বিছানা থেকে নামো, ঘুমাবো আমি। মায়া কেঁপে উঠল। আবার খাট থেকে নামবে কেন সে? তার ননদ তিথি বলে গেল, এটা তোমার স্বামীর ঘর, মানে আমার ভাইয়ার ঘর। আজ থেকে তুমি এখানে থাকবে। তাই তো সে এখানে ঘুমিয়ে গেছে। একটু পর সে মিনমিনে গলায় বলল, কিন্তু আমি নামবো কেন ভাইয়া? এখানে তো আমাকে সবাই থাকতে বলে গেল। আমার স্বামীর ঘর নাকি এটা? তাই হৃদের মাথা গরম হয়ে গেছে। এই মেয়ে বিয়ের রাতেই আমাকে ভাই বানিয়ে দিচ্ছে। হৃদের দুহাত দিয়ে চুল টেনে ধরলো। সব হয়েছে ওই বাবা মার জন্য, ওদের জন্যই এই বাচ্চা মেয়েটা গলায় ঝুলছে আজ। এটা তার স্বামীর ঘর সেটা জানে, কিন্তু আমি যে তার স্বামী হয় সেটা আর জানে না। বেয়াদব একটা। অতএব সে রেগে বলল, এই এই পিচ্চি, আমি তোর কোন জন্মের ভাইয়া হয়? এসে থেমে এই পিচ্চি, এই পিচ্চি বলার জন্য মায়ার একটু রাগ হলো। তার তো একটা সুন্দর নাম আছে নাকি? পারলে নাম ধরে ডেকে সুন্দর করে কথা বলো শালা। আজব লোক তো আপনি। আমার বয়স 17+। আমাকে কোন দিক দিয়ে আপনার পিচ্চি মনে হয় তাহলে? সব দিক দিয়ে তুই পিচ্চি। এখন সর সামনে থেকে, ঘুমাবো। তোর সাথে সারা রাত বকবক করার মতো সময় নেই আমার। দেখুন, আমার নাম তাসফিয়া ইসলাম। মায়া। এত বড় নাম না বলতে পারলে মায়া বলে ডাকেন, তবু পিচ্চি বলে ডাকবেন না প্লিজ। শুনতে ভালো লাগছে না? শুনতে হবে না তোমাকে। খাট থেকে দয়া করে নামো, ঘুমাবো আমি। তাহলে আমি ঘুমাবো কোথায় সেটা আমি কিভাবে বলবো? পারলে বোর্ডে ঘুমা, না হলে থাকো সারা রাত বসে। কথাটা বলে উনি শুয়ে পড়ল দম করে খাটের এক সাইডে। মায়া বসে বসে ভাবছে সে এখন কি করবে। এত ঠান্ডার মধ্যে তার পক্ষে পুরোটা শুয়ে থাকা সম্ভব নয়। আর তার কাছে তো এখন কোনো কম্বল নেই। যেটা ছিল সেটাও লোকটা নিয়ে নিল। এই যে শুনছেন, আবার কি হলো? তোমাদের জন্য কি শান্তিতে ঘুমাতে পারবো না আমি একটু? আমাকে একটা কম্বলের ব্যবস্থা করে দিবেন তো নাকি? এই ঠান্ডার মধ্যে আমি ঘুমাবো কিভাবে সেটা আমি কিভাবে বলবো? আর আম্মু দ্বিতীয় কোনো কম্বল রাখিনি এই ঘরে। আজকে নিয়ে গেছে কম্বল আর কোলবালিশ। বজ্জাত শাশুড়ি, আজকে সব নিয়ে যেতে হয়েছে তোকে। এখন আমি কি ওই লোকটার বুকের ওপর ঘুমাবো নাকি? যত সব। মনে মনে কথাটা
বলে একটু পর মায়া বলল, তাহলে আমি এখন ঘুমাবো কিভাবে এই শীতে? হৃদে বিরক্ত হয়ে বলল, আমি কি করে বলবো? সবাই ঘুমিয়ে গিয়েছে, তুমিও দয়া করে ঘুমাও এই কম্বল ভিতর এখন আপাতত। খবরদার আমার গায়ে যান তোমার শরীর স্পর্শ না করে, না হলে কিন্তু সত্যি সত্যি পুরোরে ঘুমাতে হবে তোমাকে। মায়া মনে মনে ভেংচি কেটে বলল, আমি যেন ওনার শরীরের স্পর্শ পাওয়ার জন্য মরে যাচ্ছি, ঢং দেখে আর বাঁচি না। ও মায়া মনে মনে হৃদকে কয়েকটি গালি দিয়ে হৃদের কম্বলের মাঝে শুয়ে পড়লো, মাঝে ফাঁকা রেখে বেশ খানিকটা। কিন্তু এদিকে হৃদের চোখে কোনোভাবে ঘুম ধরা দিচ্ছে না। তার বয়স যখন নয় তখন থেকে একা ঘুমাতে শুরু করেছিল, কিন্তু আজ হঠাৎ কোনো মেয়ের পাশে তার একই কম্বল এর নিচে ঘুমাতে কেমন যেন অস্থির অস্থির লাগছে বুকের ভেতর। আনছানা করছে পিচ্চি মেয়েটার শরীরের করা পারফিউমের গন্ধ নাকে এসে লাগছে। কিছু সময় পের হতেই নিজের শরীরের ওপর ঠান্ডা কিছু অনুভব করলো হৃদ। একটু ভালো করে খেয়াল করে বুঝতে পারলো বেয়াদব পিচ্চি বউটা তাকে কোলবালিশের মতো করে পেঁচিয়ে ধরেছে। আস্তে আস্তে হাত তার বুকের ওপর আর পা পেটের উপর দিয়ে ঘুমানোর চেষ্টা করছে আরাম করে। এদিকে হৃদের দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। এই শীতের মধ্যে তার শরীর দিয়ে ঘাম বেরিয়ে যাচ্ছে। মা ছাড়া কোনো মেয়ের সাথে সহজে কথা না বলা ছেলেটা আজ কোনো মেয়ের বন্ধনে পড়ে গেছে মনে হচ্ছে। হৃদ জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, হৃৎপিণ্ডটা ভীষণ দ্রুতভাবে চলাচল করছে। মনে হচ্ছে হৃদ কোনো উপায় না পেয়ে আস্তে করে গায়ে থেকে মায়ার হাত পা নামিয়ে দিল, শরীরের ঘাম মুছে ফ্রেশ হয়ে ব্যালকনিতে গিয়ে সিঙ্গেল সোফায় হেলান দিয়ে বসে সিগারেট টানতে লাগলো হৃদ। পাঠকগণ চলুন এদের পরিচয় দিয়া যাক। হৃদের আব্বুরা দুভাই। হৃদের আব্বু বড় নাম আমজাদ খান, স্ত্রী সালমা খান, তাদের এক ছেলে এক মেয়ে। ছেলের নাম তৌফিক খান, হৃদের মেয়ের নাম এলিরা খান। হৃদের ছোট চাচা ইকবাল খান, স্ত্রী সাইমা বেগম, তাদের এক ছেলে নাম তৌফিক খান শুভ। মায়ার আব্বু ওরাও দু ভাই। মায়ার বড় চাচার নাম আনোয়ার শেখ, স্ত্রী আয়েশা বেগম, তাদের এক ছেলে এবং দু মেয়ে। ছেলে আসিফ শেখ বড়, মেয়ে জুবাইদা শেখ ছোট, মেয়ে শামিমা শেখ। মায়ার আব্বু ছোট নাম রবিউল শেখ মৃত, স্ত্রী ফরিদা বেগম মৃত, তাদের আদরের এক মেয়ে তাসফিয়া শেখ। মায়া তবে খান বাড়ির বউ হওয়াতে নাম হয়েছে তাসফিয়া খান। মায়া ভীষণ সুন্দর একটা সকাল, চারিদিকে রোদে ঝলমল করছে, সব জানালার ফাঁক দিয়ে এক টুকরো রোদ মুখে এসে লাগতেই বিরক্ত মুখে উঠে বসলো মায়া। চারপাশে তাকিয়ে একবার বিছানার দিকে চোখ যেতেই চোখ কপালে উঠে গেল। বিছানার এক পাশে ফাঁকা, কম্বলটা এলোমেলো ভাবে তার গায়ে জড়িয়ে আছে, কোথাও হৃদকে দেখতে পেল না। মায়া ভুরু কুঁচকে বিড়বিড় করে বলল, এই লোকটা কোথায় গেল আবার আমাকে ঘুম থেকে না তুলে? শ্বশুর বাড়িতে এত বেলা করে ঘুমালে মান সম্মান থাকবে আমার? আর বেশ কিছুক্ষণ বিড়বিড় করে বকে বিছানা ছেড়ে নেমে দাঁড়াতেই তার চোখ পড়ল বারান্দার দিকে। কাচের দরজাটা আধা খোলা, হালকা ঠান্ডা বাতাস আসছে সেখান থেকে। কৌতূহল নিয়ে মায়া ধীরে ধীরে এগিয়ে গেল সেদিকে। বারান্দায় গিয়ে যা দেখলো তাতে কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে থাকলো মায়া। হৃদ এক কোণে সিঙ্গেল ছোপা হেলান দিয়ে বসে আছে, হাতে আতা খাওয়া সিগারেটে চোখ দুটো লালচে লালচে ভাব, হয়তো সারা রাত ঘুমায়নি। চুলগুলো এলোমেলো ভাবে কপালে পড়ে আছে, মুখে এক টুকরো ক্লান্তির ছাপ। এই মুহূর্তে হৃদকে দেখলে যে কোনো মেয়ে প্রেমে পড়ে যাবে শিওর।
কিন্তু মায়ার সেই রকম কোনো অনুভূতি হচ্ছে না। মায়া ঠোঁট বাঁকিয়ে বলল, এই যে এমপি সাহেব বারান্দায় বসে বসে ধোঁয়া উড়াচ্ছেন কেন? ভূত দেখছেন নাকি? কিন্তু হঠাৎ কোনো মেয়ের কণ্ঠে চমকে থাকলো। কয়েক সেকেন্ড চুপ থেকে গম্ভীর গলায় বলল, তুমি এত সকালে এখানে কি করছো? মায়া হাত দুটো কোমরে রেখে গিন্নির মতো করে বলল, এখন আপনার এত সকাল মনে হচ্ছে এমপি সাহেব? রোদ যে মাথার উপর দেখতে পাচ্ছেন না, আর আপনি এখানে বসে সিগারেট খাচ্ছেন। জানেন এটা স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিগ্রস্ত? হৃদে ভ্রু তুলল, তুমি আমাকে জ্ঞান দিচ্ছ পিচ্চি মেয়ে? হ্যাঁ দিচ্ছি, কারণ আমি আমার আমার কিছু বলতে গিয়েও থেমে যায় মায়া। একটু ইস্ততস্ত করে বলল, যাই হোক, এসব খারাপ অভ্যাস সাজেন। তেশপের কথা শেষ হতে হৃদে সিগারেটের ধোঁয়া উড়িয়ে ঠান্ডা গলা জিজ্ঞেস করলো, আমার কি? ভুরু নাচিয়ে জিজ্ঞাসা করলো হৃদে। তেশপি হালকা গলা খারিক দিয়ে মিনমিন গলায় বলল, আপনি আমার না মানে স্বামী হন, সেটাই বলতে চাইছিলাম আর কি। হৃদের চোখ হালকা বিষম, যাকে দেখে সবাই ভয় করে তার সাথে এই পিচ্চি মেয়েটা কিভাবে কথা বলে যাচ্ছে। তখন থেকে মুখে মুখে গত রাতের কথা মনে পড়তে সে অস্থিতে হালকা কাশলো। তুমি ঘুমের ঘরে অনেক নড়াচড়া করো, সেটা কি জানো? তেশপি হালকা ভুরু কুঁচকে জিজ্ঞেস করলো, মানে? কিছু না, যাও ফ্রেশ হয়ে নিচে যাও, কাজ করো গা গিয়ে। তোমাকে এখানে বসে বসে গিলতে আনা হয়নি। হৃদের কথাটা তেশপির বুকে গিয়ে লাগলো, যেন তাকে এইভাবে খোঁটা না দিলেও পারতো। তেশপি বিড়বিড় করে বলল, শালা বজ্জাত জামাই, বউকে সম্মান দিয়া জানে না। ভাই, তোকে এমপি বানাইছে কে রে? তার মুখে গিয়ে ঝাঁটা মেরে আসা দরকার। এমন গুমরো মুখে কে এমপি পদে কে দাঁড় করায় কে জানে। তেশপিকে বিড়বিড় করে কিছু বলতে দেখে হৃদে বলল, এই পিচ্ছি, এই কি বিড়বিড় করছো তুমি? তেশপি হৃদের দিকে তাকিয়ে ভিলেনের মার্কা হাসি দিয়ে বলল, কিছু না। আচ্ছা, আমি কি আপনাকে খুব বিরক্ত করছি রাতে? আমার ঠিক মনে পড়ছে না। হৃদ আস্তে করে বলল, মরার মতো ঘুমালে মনে পড়বে কিভাবে? এই কি বললেন আপনি? কিছু না, যাও সরো, দাঁড়াও, সামনে থেকে ওয়াশরুমে যাব আমি ফ্রেশ হতে। তেশপি হৃদয়কে ভেঙচি কেটে মনে মনে বলল, শালা হনুমান এর বাচ্চা, আমার শরীর কি অ্যালার্জি আছে যে পাশে ঘুমাতে না পেরে বারান্দায় এসে ঘুমাচ্ছিলি? এমন সময় বাহিরে থেকে এলিয়ার কণ্ঠ শোনা গেল, ভাবি উঠেছেন নাকি? তেশপি তার ননদের কণ্ঠ পেয়ে বারান্দা থেকে গিয়ে দরজাটা খুলে দিল। জি বলুন আপু। তেশপিয়াকে আপনি করে কথা বলতে দেখে খানিকটা রাগ নিয়ে কথা বলল এলি। আম্মু নিচে ডাকছেন নাস্তা করতে। আর শোনা, আমি তোর বয়সী, তাই আজ থেকে আমরা ফ্রেন্ড কেমন? তাই কোনো আপনি তুমি বলা যাবে না, সোজা তুই বলে কথা বলবি, ঠিক আছে? তাসফির কি যে আনন্দ লাগছে শ্বশুর বাড়িতে এসে ননদের সাথে ফ্রেন্ডশিপ করতে পেরে। কিন্তু নিজের আনন্দটা চেপে রেখে মুচকি হেসে মিনমিনিয়ে গলায় বলল, ঠিক আছে, চেষ্টা করব। ডাইনিং টেবিলে সবাই বসে অপেক্ষা করছে। তেশপি আর হৃদের জন্য। কিছুক্ষণ যেতেই দুজন একে অপরের আগে পিছনে নেমে আসলো। হৃদে গিয়ে একটা চেয়ার দখল করে নিল শুভর পাশে। আর তাসফি দাঁড়িয়ে থাকলো, কারণ সে বুঝতে পেরেছে না কোথায় বসবে। সেটা একটু পর সে তার শ্বশুরের নরম গলা শুনতে পেল। গুড মর্নিং তেশপি মামুনি, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আরে তাসফি, তুই দাঁড়িয়ে কেন? বস এখানে। বাবা, তুমিও না? আরে আমি আবার কি করলাম? আর তুই ওর সাথে তুই করে কথা বলছো কেন এলেরা? আরে বাবা, আমি আজকে ওর সাথে ফ্রেন্ডশিপ করেছি। আর তুমি বললে না?
যে ওকে আমার ক্লাসে ভর্তি করে দিবে এখানে, তাই আগে থেকে ফ্রেন্ডশিপ করে নিলাম আমরা। শুভ এলির কথা শুনে মনে মনে বিড়বিড় করে বলল, ঢং দেখে আর বাঁচি না, এই পিচ্চি মেয়ের। দুনিয়ার সবাই ওর কাছে ভালো, শুধু আমি বাদে কুত্তি একটা। এলির কথায় সবাই হাসলো, শুধু হৃদ আর শুভ বাদে। একটু পর পর অবি খোঁচা দিতে লাগলো হৃদকে। আপনাদের বলা হয়নি হৃদ আর শুভ এদের দুজনের ভাইয়ের সম্পর্কের চেয়ে ওদের কাছে বন্ধুত্বের সম্পর্ক বেশি। এক কথায় ওরা দুজন বেস্ট ফ্রেন্ড। কিরে তোর বাসর রাতে কেমন কাটলো? হৃদ শুভকে কোনো দিয়ে গোতা মেরে বলো, পিচ্চি মেয়েকে বিয়ে করে দেখ, তখন বুঝতে পারবে বাসর রাতে কেমন কাটলো সেটা। আমি তো বিয়ে করতে চাই, যদি তোর বোন রাজি থাকে। তোর সাথে কখনো আমার বোনের বিয়ে দিব না। এমন বলিস না প্লিজ, বুকে ব্যথা করে ভীষণ। নাটক কম কর ভাইয়া। তোমরা দুজনে কি কথা বলছো গো এত আস্তে আস্তে? হৃদকে কথা বলতে না দিয়ে শুভ বলল, তুই শুনে কি করবি, খাওয়ার মনোযোগ দে। এলি মুখ বেঁকিয়ে বিড়বিড় করে বলল, তোকে কে জিজ্ঞাসা করেছে রে বান্দর মুখ? তেসেপি চুপচাপ খেয়ে যাচ্ছে মাথা নিচু করে। মনে হচ্ছে এখানে ওর মতো ভদ্র কেউ নেই। একটু পর আমজাদ তেপসিকে ডাকলো। তেসেপি, মামুনি জি বলেন। তোমার বাড়িতে কল করেছিলাম, তোমার চাচাকে বলেছি তোমার ডকুমেন্টগুলো ঠিক করে রাখতে। আমি আজ বা কাল গিয়ে নিয়ে আসবো সময় করে। তোমার ভর্তি পরশু দিন করে দিব। তুমি রেডি হয়ে থেকো কেমন? আর তোমার এখানে কোনো প্রবলেম হচ্ছে না তো মামুনি? জি না আব্বু। আহ শান্তি, বৌমার মুখে আব্বুর ডাক্কা শুনলাম। দেখ ইকবাল, আমার বৌমা কত মিষ্টি দেখতে। দেখতে তো হবে কার ছেলের বউ? অভিনয় কম করো ভাই, ছেলে আমারও আছে দেখবে। তখন সেও আমাকে আব্বু আব্বু বলে ডেকে যাবে সারাক্ষণ। সালমা বেগম বিরক্ত হয়ে বললেন, আহা থামবে তোমরা, কি শুরু করেছো দুই ভাইয়ে? আমজাদ খান স্ত্রীর কথা চুপ করে গিয়ে অবিকে জিজ্ঞেস করলো, হৃদ আজ কি তোমার কোনো কাজ আছে? পার্টি অফিসে একটু কাজ আছে আব্বু। কিন্তু কেন? আমজাদ খান গম্ভীর গলায় বলল, অবি আর লীলা আসছে লন্ডন থেকে, সাথে তোমার খালাও আছে। তুমি একটু সময় করে ওদেরকে এয়ারপোর্ট থেকে নিয়ে এসো। হৃদয় ভুরু কুঁচকে একবার রুহির দিকে তাকালো। রুহি তখন মাথা নিচু করে খাবার খাচ্ছে, যেন কথাগুলো তার কানে কোনো সম্পর্কিত নেই। কিন্তু হৃদয় জানে ওই মেয়ে এই বাড়িতে আসলে তিশপির সাথে কি অবস্থা করবে সেটা। সে তার বাবাকে বলল, আমার এত সময় নেই, তোমার শালিকে তুমি গিয়ে নিয়ে এসো গা। আজমাতা খান রেগে বললেন, আমার শালি তোর কে হয় বেয়াদব? আমার খালা হয়, তবে আমি গিয়ে নিয়ে আসতে পারবো না। পারলে তুমি গিয়ে নিয়ে আসো না, হলে ড্রাইভারকে পাঠাও। হৃদে কথাটা বলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। শুভর দিকে তাকিয়ে বলল, চল দেরি হয়ে যাচ্ছে। আমজাদ খান চুপচাপ ছেলের প্রস্থান দেখলেন, তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, এই ছেলে আমার হতেই পারে না। আমি নিশ্চিত ছেলে বদলে গেছে হসপিটালে। সালমা খান স্বামীর কথায় রেগে গিয়ে বললেন, একদম আমার ছেলের নামে উল্টোপাল্টা বলবে না, ও আমার হিরে টুকরো ছেলে। ইকবাল খান ওদের কথা শুনে বলল, আরে দাদা ভাবি থামো তো, তোমরা কি শুরু করেছো? ইকবাল খানের কথায় ওনারা দুজন থামলো। একটু পর সালমা খান ভেজা গলায় বললেন, তুমি সব সময় ছেলেটার সাথে এমন করো, ওর সাথে তোমার কোন জন্মের শত্রুতা শুনি? ও যেদিন থেকে রাজনীতি করছে সেদিন থেকে ও আমার শত্রু। আজম খান বিরক্ত মুখে চেয়ার ছেড়ে অফিসে চলে গেলেন। ভাইকে যেতে দেখে ইকবালও দৌড় লাগালো আমজাদ খানের পিছে। সাইমা বেগম পিছন থেকে বলল, আরে আসতে যাবে তো নাকি পড়ে যাবে তো? আরে টিফিন তো নিয়ে যাও, সময় নেই বউ, অফিসে দেরি হলে ভাই আমাকে আস্ত রাখবে না আজ। ইকবাল খানের কথা শুনে এলি আর তেশপি মুখ চিপে হাসছে, সাথে সালমা বেগম
এদের হাসি দেখে সাইমা লজ্জা পেয়ে রান্নাঘরের দিকে চলে গেলেন। একটু পরে তিশাপি এলিকে জিজ্ঞেস করলো, আচ্ছা এলি, তোর ভাই লীলা আপুদের আনতে গেল না কেন? আর বলিস না, লীলা আপু ভীষণ গায়ে পড়া একটা মেয়ে। এলির কথায় তিশাপির কৌতূহল হয়ে বলল, গায়ে পড়া মানে? লীলা আপু হৃদয় ভাইয়াকে ভালোবাসে সেই 10 বছর আগে থেকে, কিন্তু হৃদয় ভাইয়া কখনো পাত্তা দেয়নি তাকে। বাড়ির সবাই জানে এটা, বিয়ের ব্যাপারে কথা হয়েছে, কিন্তু আব্বু আর ভাইয়ার জন্য বিয়েটা হয়নি। তখন কি কান্না করা! আপু ভাইয়ার পায়েও পড়েছিল বিয়ে করার জন্য। বিয়েটা না হওয়াতে লীলা আপু রাগে দুঃখে দেশ ছেড়ে চলে গিয়েছিল 18 বছর বয়সে পড়াশোনা করতে। আজ 7 বছর পর দেশে আসছে, তাও সোজা আমাদের বাড়িতে ভাইয়াকে দেখার জন্য। ইসমির মুখের হাসিটা মিলিয়ে গেল, বুকের ভেতর অদ্ভুত একটা চাপা অস্বস্তি জমলো, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে বলল, সে কি এখনো তোর ভাইকে ভালোবাসে? এলি এলি ঠোঁটটা কামড়ে বলল, হয়তো। এদিকে রিতে গাড়িতে বসে শক্ত হাতে স্টিয়ারিং ধরে আছে। শুভ পাশে থেকে ফিসফিস করে বলল, কি করবি এখন? তোকে তো লিনা ভালোবাসতো ভীষণ, এখন যদি দেখে তুই বিয়ে করে নিয়েছিস তাহলে তো মনে হয় পাগল হয়ে যাবে, আর তিশাপির সঙ্গেও খারাপ ব্যবহার করবে। আসতে দে, আগে পরে যা হওয়ার হবে। ও হালকা এসে বলল, তাও সাবধানে থাকিস। নীনা আপু চুপ করে বসে থাকার মেয়ে না। দুপুরের দিকে এয়ারপোর্টে দাঁড়িয়ে অবি ফোন করলো আমজাদ খানকে, আঙ্কেল আমরা নেমে গেছি, কিন্তু হৃদয় ভাইয়া তো এখনো আসেনি। আমজাদ খান কিছুটা অপ্রস্তুত হয়ে বললেন, ড্রাইভার যাচ্ছে, একটু অপেক্ষা করো। লীলা ঠোঁট বাঁকিয়ে বলল, আমি জানতামই ও আসবে না। নিজেকে কিভাবে কে জানে। অবি শান্ত গলায় বলল, প্লিজ নীলা শুরু করিস না। আর কিছুক্ষণ পর ড্রাইভার গিয়ে ওদের নিয়ে এলো বাড়ির সামনে। গাড়ি থামতে তেশপি বারান্দা থেকে দেখলো নীলা নামছে। দুজনের চোখাচোখি হতেই বাতাস যেন ভারী হয়ে উঠল। লীলা ভেতরে ঢুকে চারপাশে চোখ বুলাতে একবার তার চোখে একরাশ আত্মবিশ্বাস, ছোটে হালকা বাঁকা হাসি। কেমন আছেন খালা? সালমা খানের হাত ধরে বলল সে। সালমা খান আদর করে বললেন, ভালো আছি মা, তুই তো একেবারে বদলে গেছিস। নীরার চোখ তখন কারো খোঁজে ঘুরছে। হঠাৎ তার চোখ গিয়ে থামলো সিঁড়ির মাথায় দাঁড়িয়ে থাকা তিপ্সির উপর। তিপ্সি একটা কালো রং এর শাড়ি পরেছিল, চুলগুলো খোলা, শান্ত, কিন্তু চোখে দৃঢ়তা। নীলা একটু থেমে বলল, ওকে। ঘরে কয়েক সেকেন্ডের নীরবতা। এলি গলা খাই দিয়ে বলল, ও আমার ভাবি হৃদয় ভাইয়ার বউ। কথাটা শুনে লীলার মুখের হাসি জমে গেল, চোখের ভেতর ঝিলিক দেখলো রাগ, অবিশ্বাস আর আঘাতের মিশন। ওহো তাই নাকি? তেশপি ধীর পায়ে নেমে এসে সামনে দাঁড়ালো। আসসালামু আলাইকুম আপু। লীলা উত্তর দিল, গলায় ঠান্ডা ভাব স্পষ্ট। ওয়ালাইকুম আসসালাম। ঠিক তখনই দরজা দিয়ে ঢুকলো হৃদ।